সময় কি বাংলাদেশের কৃষিতে কৃষকের যে দুর্ভাগ্য, এটা আসলে দায়ী কে? কৃষকের দুর্ভাগ্য, কপাল খারাপ, নাকি রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা? খুব কঠিন প্রশ্ন। চলুন আমরা একটু দেখে আলোচনা করি ব্যাপারটা কি। বাংলাদেশের কৃষক শ্রেণী যেটা হচ্ছে, তারা ভাই বোন বা জন্মগতভাবে কৃষকের ছেলে কৃষক হচ্ছিল এক সময়। তারা ভালো বিজনেস করতো, ভালো ব্যবসা করতো, তাদের অনেক ল্যান্ড ছিল। বাংলাদেশে আপনি যদি আজকে যদি ৩০ বছর আগে যান, দেখবেন যে বাংলাদেশ চাকরিটাকে খুব বেশি প্রায়োরিটি দিত না। বাংলাদেশের মানুষজন চাকরি করাকে খুব খারাপভাবে দেখতো, এবং চাকরিজীবীর খুবই কম ছিল, বেতন খুবই কম ছিল। আমার দাদা, তিনি আহ, প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার ছিলেন, এখনো আছেন। তিনি বেতন পেতেন মাসে 25 টাকা। তিনি বলতেন যে আসলে চাকরি করতাম জাস্ট এইটুকুই করা দরকার, কিন্তু আমার মেন ইনকাম ছিল ব্যবসা। তিনি পাহাড়ে বিজনেস করতেন এবং সিজনাল বিজনেস করতেন। গরুর বিজনেস তার আছে, এখনো আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিরকম, ডে বাই ডে জমির পরিমাণ কমতে কমতে কমতে, এবং বাংলাদেশ সরকারের কৃষিতে সেরকম টেকসই কোনো লক্ষ্য না থাকার কারণে আজ কৃষিটা শুধুমাত্র পেটে ভাতে খাওয়ার মধ্যে চলে গেছে। আর বাকি যেহেতু কৃষিটার মধ্যে আর সেরকম লাভ নাই, তাই ওই যে শ্রেণীটা যারা টিকেছে তারা এখন ওখান থেকে ডাইভার্ট হয়ে অন্য পেশা চলে যাচ্ছে। কেউ গার্মেন্টসে কাজ করতেছে, কেউ আহ কনস্ট্রাকশন কাজ করতেছে, অথবা অন্য অন্য আছে ছেলে মেয়েদের কিভাবে একটা সরকারি চাকরিতে দেওয়া যায়, সরকারি চাকরি না হলে বেসরকারি চাকরিতে দেওয়া যায়, এই চিন্তা করতেছে। এবং আমাদের দেখবেন যে বাংলাদেশে যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের উদ্দেশ্য একটাই, বিভিন্ন বই পড়ে, যে চাকরির বইগুলো আছে, নাম বা নাই বললাম, এই পড়ে পড়ে কোনো রকম একটা চাকরি করা। এখন তো টেকনিক্যাল জব বাংলাদেশে নাই বললেই চলে। তারপর ব্যাংকে কিছু চাকরি করতেছে, কারণ ব্যাংকের চাকরি ভালো একটা ইনকাম আছে সবাই। না বললাম এই ব্যাপারটাতে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমাদের কৃষকের দুর্ভোগ কেন? আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্র কৃষকদের পণ্যের কোনো নির্দিষ্ট ভ্যালু এ পর্যন্ত তৈরি করতে পারেনি। যদি আমাদের রাষ্ট্রের বয়স প্রায় ৫৭ বছর পার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের গ্যাপটা কোথায়? আমাদের বর্তমান বাংলাদেশের কৃষকরা মেক্সিমামই শিক্ষিত না হওয়ার কারণ, এবং তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা না থাকে না। তারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, ফোন ইউজ করেনি বললেই চলে। এদের মধ্যে কমিউনিকেশন কোনো ইন্টিমেসি নাই, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, তারা খুব ছোট ছোট হওয়ার কারণে ওদের যে ফুল পণ্যগুলা আসলে একসাথে করে বিক্রি করার অবস্থা থাকে না। ৩ নম্বর, তাদের যেহেতু পণ্যটাই মেইনলি ইনকামের একটা উপায়, তাই যখন পিক মৌসুম হয় সবাই পণ্য যে কোনোভাবে বিক্রি করতে হয়। আর এই জায়গাটাকে সুযোগ মনে করে বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসায়ীরা। তারা ওই পিক মৌসুমে যে কোনো মূল্যেই পণ্য কিনে থাকে, এবং অনেকে আগাম টাকা নেয়, কৃষকরা আগাম টাকা দিয়ে মাল কিনে নেয়। তখন ২০০, ২৫০, ৩০০ টাকা মন প্রতি কমে তারা কিনে নেয় কৃষকের কাছ থেকে। আর কৃষকের তো সবকিছুই, বাড়ি ঠিক করা, মেয়ের বিয়ে দেওয়া, এনিথিং তাকে ওই টাকার উপর নির্ভরশীল হতে হয়, তার আলাদা কোনো ইনকাম নাই। তো দেখা যাচ্ছে যে এছাড়াও কিন্তু কৃষকের ক্ষেত্রে বীজ বেশি দামে কিনতে হচ্ছে। তারপর সারের দাম বেশি, সার অ্যাভেলেবল না, কীটনাশকের দাম বেশি, আবাদের দাম বেশি, লেবারের দাম বেশি। এরপর যখন পণ্য বেচতে হচ্ছে তখন কোনো দাম নাই। দেখা যাচ্ছে যে একই পণ্য সিজনের সময় যখন তার ফসলটা পাকতেছে তখন তার আসলে দাম নাই বললেই চলে, আবার কিছুদিন পর দাম বাড়তেছে। ধানের দাম দেখা যাচ্ছে যে ৮০০ টাকা, ৭০০ টাকা, ৮০০ টাকা মন শীত মৌসুমে, পরে একটু একটু আস্তে বাড়ে। সবজি ক্ষেত্রে সেম অবস্থা। যখন খুবই মেইন আমাদের যে মৌসুমটা, নভেম্বর মাস, ডিসেম্বর মাস, শীতকালীন মাস, তখন দেখবেন যে আপনার টমেটোর দাম থাকবে ১০ টাকা, ২০ টাকা, ১৫ টাকা। তো এই যে যেহেতু আমাদের রাষ্ট্র কোনো নির্দিষ্ট ভ্যালু দিচ্ছে না, এর ফলে কৃষক তার যে এই ৪-৫ মাস সময়ের লম্বা যে পরিশ্রমের সময়টা, এই সময়ের যে মুনাফা পাওয়ার কথা বা লাভ পাওয়ার কথা, সেটা পাচ্ছে না। তার ফলে তার শ্রমগুলোর কোনো ভ্যালু থাকতেছে না, এবং দিন দিন সে আরো গরিব হয়ে যাচ্ছে। আর যারা নিজের ইনকাম না, যারা ফাইন্যান্সিয়ালি স্যাটিসফাইড না, তারা আসলে কখনো কিছুর দাম ঠিক করতে পারে না, ঠিক ক্যাপাসিটিটা হারায় ফেলে। কিন্তু আপনি দেখেন ওই জায়গাটাতেই এখন যেহেতু অনেক তরুণ কৃষক, তরুণ উদ্যোক্তা বের হচ্ছেন, যারা বিভিন্ন জায়গা থেকে গ্রাজুয়েট, তারা কিন্তু ঠিকই পণ্যের একটা ভ্যালু তৈরি করতেছেন। যেমন আপনারা দেখবেন এখন দেখা যাচ্ছে ইদানিং আমের ব্যবসা, বিশাল ব্যবসা, আম বা বিভিন্ন ফলের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, অনলাইন বিজনেসের ক্ষেত্রে। যে আমটা ৩০ টাকা, ৪০ টাকায় বিক্রি হতো কেজিতে, ভ্যানে করে বিক্রি হইল
এবং মেইন কৃষক তার কাছ থেকে মেইন পাইকার, মানে আমাদের যে ট্র্যাডিশনাল যে বিজনেস হয় সেখানে দেখবেন যে দাম কিন্তু কম ছিল। কিন্তু এখন কিন্তু ওই জায়গায় যখন গ্রাজুয়েট ঢুকতেছেন তারা ওইটাকে একটু মার্কেটিং করে একটু সুন্দর ইনিয়ে বিনিয়ে সুন্দর কথা বলে, যদিও বলার মধ্যে 80% মিথ্যা, 20% মতো ঠিক, যা হোক বলতেছে মোটামুটি ভালো, এটা ভালো। এটা বলার ফলে পজিটিভ মার্কেটিং করে একটু প্যাকেজিং করে তারা এই দামটা প্রায় অনেক গুণ বাড়াচ্ছে। এটা অনেকে খারাপ বলতে পারে, আমি এটাকে ভালোভাবে নেই, কারণ এটা দরকার আছে আমাদের। যেহেতু মেইন কৃষকরা যেহেতু হারা যাচ্ছে, তারা পারতেছে না, তাদের ওই যুগের সাথে তাল পারতেছে না, তাই আমাদের গ্রাজুয়েটদের আসলে এই জায়গাটা ভাবা দরকার এবং এটা আরো সিস্টেমিক ভাবে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের পণ্য প্যাকেজিংটা বাড়বে। যেমন আমরা দেখলাম একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্টের যে বাজারজাতকরণ ব্যবস্থা, এটা সিস্টেম নাই আমাদের। রাইট নাও কিছুদিন আগে দেখলাম যে আমরা দেখলাম যে মরিচের দাম একটু বাড়ছে, ঠিক আছে, এখন আবার অনেক খারাপ, প্রচন্ড রোদ, প্রচন্ড বৃষ্টি, গাছ টিকতেছে না, গাছ মারা যাচ্ছে। আমরা যেহেতু নার্সারি বিজনেস করি আমরা এগুলো জানি যে আসলে কি অবস্থা বর্তমান, যে গাছ প্রচুর মরে মরে যাচ্ছে, মরিচ স্টক করে মারা যাচ্ছে, হিট স্ট্রেসের কারণে মরে যাচ্ছে, অতিরিক্ত পানির কারণে গোড়া পচা হয়ে যাচ্ছে, ফল ধরা গাছ শেষ, একদম জিরো। সে দাম একটু না হয় বাড়ছে, আপনার হুট করে কি করলেন, ইন্ডিয়া থেকে মরিচ নিয়ে আসলেন। কিন্তু আপনার তো ঠিক যখন আমাদের পিক মৌসুমে 20 থেকে 30 টাকা কেজি যখন বিক্রি হয় মরিচ, তখন তো আপনাকে রপ্তানি করেন না। হ্যাঁ, রপ্তানি কিছু করেন আপনারা, অনেকেই করে, কিন্তু তাদের প্রয়োজনে করে, কিন্তু কৃষকের জন্য আমাদের জরুরি মৌসুমে করা দরকার সেটা নিয়ে আমার কনসার্ন না। তো আমরা যেটা মনে করি, আমার বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ চাইলেই কৃষিতে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করার সম্ভাবনা আছে। আমাদের মাটি খুবই উর্বর, আমাদের কৃষক খুবই পরিশ্রমী। সেই ভোরবেলাতে শুরু করে রাত সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত কাজ করে থাকে, সারাদিন কাজ করে থাকে। তাদের ফ্যামিলি, তাদের ওয়াইফ, বাচ্চা সবাই এই কাজে জড়িত। কিন্তু আল্টিমেট দেখা যাচ্ছে যে দিন শেষে তারা আসলে ওই লাভটা পাচ্ছে না। তাদের কপালে জোটে ওই ছেঁড়া শার্ট, বড় একটা লুঙ্গি। তাই দিন দিন এখান থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা চাই যে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের এই মানুষগুলোকে টিকে রাখার জন্য, আমাদের খাবার যারা যোগায় তাদের টিকে রাখার জন্য অবশ্যই টেকসই উন্নয়ন করা হোক, এই টেকসই কাজ করা দরকার। এবং আমাদের দেশে যে পণ্যগুলো যত ভাবে বাইরে এক্সপোর্ট করা যায় তার জন্য সিস্টেম করা দরকার। শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জন্য আলাদা সিস্টেম না করে, যেমন আমরা বলতেছি গ্যাপ দিয়ে জিএপি এই সিস্টেম করে শুধু কিছু মানুষকে বলতেছি যে ওরা এটা করতেছে, আসলে কৃষকরা করতেছে না, এটা ভুল কথা। যদি আমরা চাই, বাংলাদেশ গভর্নমেন্ট চাই, পুরো সিস্টেম কিছু করতে পারে। আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় অর্গানাইজেশন ডিএই, এই ডিএই চাইলে পুরা A to Z, যেটা একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের সরকারি লোক আছে, কি কি দরকার ওরা একদম টেকসই করে, ওরা একদম সিস্টেমটা ম্যানেজ করে টপ টু বটম এক করে চলবে। তাহলে বলা যাবে বাংলাদেশের পুরো বাংলাদেশে কি জিএপি সার্টিফাইড, সম্ভব, অসম্ভব কিছু না। তো আমরা চাই বাংলাদেশ এক হয়ে এই যে কাঠামোগত দুর্বলতা, কাঠামোগত সমস্যা, এটাকে ওভারকাম করে কৃষক, কৃষি এবং দেশের মানুষের জন্য সর্বোপরি দেশের উন্নয়নের জন্য একসাথে কাজ করবে। ধন্যবাদ।